জমিটা আমি দিই না, জমি সরকার দিচ্ছে। আমারও ধন্যবাদ দিয়ে লাভ নেই, সরকারকে ধন্যবাদ দেয়। এই জমিটা আমি দিই নাই, তো সরকার দিচ্ছে। আগামী দিনে কিছু হলে সেটা সরকার থেকে আসবে। সুতরাং এটা অল ক্রেডিট যে তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার এবং সেই সরকারকে ধন্যবাদ আমিও জানাই এই কারণে এত বড় একটা প্রপার্টি এত কম মূল্যে দেওয়ার জন্য এবং আজকে এটাকে করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। সেটা ঠিক আছে। আর আমি আনন্দিত যে আজকে একটা নতুন ভিত্তিপ্রস্তরের মাধ্যমে একটা নতুন মেডিকেল কলেজে একটা নতুন ভবন হতে যাচ্ছে। কারণ আমার মনে হয় ইতিমধ্যে এই কলেজটি অনেক ভালো করেছে এবং আমি আনন্দিত যে রেটিংয়ের দিক থেকে এটা ভালো করেছে। সবচেয়ে আনন্দিত এই জন্য, রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু রেটিংয়ে আমরা পিছিয়ে থাকি সবসময়। আমরা ডোমেস্টিক্যালিও পিছিয়ে থাকি, ইন্টারন্যাশনালিও পিছিয়ে থাকি। প্রতিষ্ঠানে কোনো শেষ নাই, কিন্তু এই রেটিং আপনাদেরকে বজায় রাখতে হবে, বরঞ্চ এই রেটিংটা আরও উপরে নিয়ে যেতে হবে। এবং এই রেটিংটা সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠান, এই মেডিকেল কলেজে আমরা কিন্তু কোনো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে চাই না। আমি কিন্তু পরিষ্কারভাবে বলছি যে এই প্রতিষ্ঠানগুলো নষ্ট হয় বাংলাদেশে একমাত্র রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। যে আমার কাছে কত তদবির যে আসে এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে তো একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা অ্যাডমিশন হবে। রাজনৈতিকভাবে কোনো অ্যাডমিশন হবে না, কারণ এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছি বাংলাদেশে। সুতরাং আপনারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করছেন এটা অব্যাহত রাখবেন। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সে যেই টেলিফোন করুক, যারাই প্রভাবিত করতে চায় সেদিকে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, ইনক্লুডিং মাইসেলফ। কোনো প্রয়োজন নেই। কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি, বিশেষ করে একটা মেডিকেল কলেজে যদি শিক্ষার মান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র যারা শিক্ষার্থী তারা এফেক্টেড হবে, যে বাংলাদেশের জনগণ এফেক্টেড হবে। এটা একটা, এই পেশাটা হচ্ছে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, এবং সেই স্বাস্থ্যসেবা যদি কোনোভাবে শিক্ষা নিম্নমানের জন্য কিংবা অন্য কোনোভাবে এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটার এফেক্ট অনেক বড় সামাজিকভাবে। বিশেষ করে বর্তমান সরকার যে স্বাস্থ্য খাতের একটা বড় প্রোগ্রাম নিয়েছে, আমি আপনাদের সামনে বলতে চাই, এইবার আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আমরা অনেক বাড়িয়ে দিচ্ছি, অনেক বাড়িয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা যে ইউনিভার্সাল সার্বজনীন হেলথ কেয়ারের কথা বলছি, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা বলছি, প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলছি, এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নাগরিক অধিকার। যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত একটা অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরও উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরও উপরের যে ট্রিটমেন্টগুলো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে, বিল সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আমরা এই জন্যই বাজেট বৃদ্ধি করা হচ্ছে। এবং বাজেট বড় করে তো লাভ নেই। আপনারা যারা আছেন স্বাস্থ্যসেবার সাথে, আপনাদের সহযোগিতা না থাকলে বাজেট দিয়ে কিছু হবে না। আমাদের সকলের সমন্বয়ে সত্যিকার অর্থে স্বাস্থ্যসেবা জনগণ পায় কিনা নিশ্চিত করতে হবে।
খালি বড় বড় বিল্ডিং করলে কিন্তু কোনো উপকার হবে না। ওই বিল্ডিংয়ের মধ্যে যারা অপারেট করে তারা যদি সঠিকভাবে কাজ না করে, তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের মধ্যে সততার অভাব হয়, তখন কিন্তু সেই যে বরাদ্দ, সেই বরাদ্দ কোনো কাজে আসে না। আমরা বিগত দিনে দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে, জনগণ কোনো স্বাস্থ্যসেবা পায়নি। তাই আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, সেটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেটা সকলকে মিলে করতে হবে। আর নতুন যে ভবন হতে যাচ্ছে, খুবই আনন্দের বিষয়। আমি নিশ্চিত শিক্ষার্থীরা যারা এখানে আসছেন, আপনারা সবাই নিশ্চয় খুব এক্সাইটেড আছেন এই যে নতুন বিল্ডিংয়ে আপনারা লেখাপড়া করার জন্য, এবং এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা দরকার। বাংলাদেশে প্রজেক্ট শুরু হয়, শেষ হতে দীর্ঘায়িত হয়। তো প্রজেক্ট যাতে ত্বরান্বিত করা যায় সেদিকে সচেষ্ট থাকতে হবে, কোয়ালিটি ঠিক থাকতে হবে। তবে আমি যতটুকু দেখেছি, আমি ডিটেলস দেখি নাই, আমার দু একটা বিষয় আমার নজরে আসছে, যে 70টা বোধ গাড়ি পার্কিং, না 72টা, আমার মনে হয় এটা যথেষ্ট না। এই যদি আপনি পার্কিংয়ের যদি সঠিক ব্যবস্থা না করেন, এখানে রাস্তাঘাট সব জাম হয়ে যাবে। এবং বাংলাদেশে এইটাই বড় সমস্যা, আমরা বিশাল বিশাল বিল্ডিং করি, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রাথমিক যে বিষয়গুলো আমরা চিন্তা করি না। কমপক্ষে 200 থেকে 250 গাড়ি যদি পার্কিং না রাখেন আপনি, তাহলে এই পুরো এলাকাটা কিন্তু একটা যানজটের মধ্যে পড়ে যাবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম 200 থেকে 250 কার পার্ট। যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনার মধ্যে এটা রিভিউ করে আর্কিটেক্ট সাহেবকে আমি বলছি 72 ইজ নট এনাফ, এটা আপনার নজরে থাকা উচিত। কারণ এত বড় একটা আপনার মেডিকেল কলেজে 72টা গাড়ি পার্ক দিয়ে আপনি চালাতে পারবেন, সুতরাং এটা বাড়াতে হবে। দরকার হলে আরো বেসমেন্টে যদি আরো 2টা করতে হয়, বেসমেন্ট করেন। কারণ গাড়ির পার্ক যদি ঠিক মতো না থাকে, এটার এফেক্ট কিন্তু সমস্ত এলাকায় পড়বে। এই পুরো কমপ্লেক্সে যারা আসবে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। আমি জানি না যে শিক্ষার্থীদের জন্য এন্টারটেইনমেন্টের জন্য কী রাখা হয়েছে আমি জানি না, তাদের খেলাধুলার জন্য বাইরে খেলাধুলার এবং ইনডোর খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। লেখাপড়ার সাথে সাথে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মানসিক যে একটা প্রয়োজন আছে, যে ছাত্রছাত্রীদের, তাদের লাইব্রেরির প্রতি যথেষ্ট নজর রাখতে হবে। আর আজকাল লাইব্রেরি খালি বই তো না, আজকাল লাইব্রেরি হয়ে গেছে ডিজিটাল লাইব্রেরি, সুতরাং সেই ব্যবস্থা কিন্তু আপনার লাইব্রেরিতে থাকতে হবে, ই লাইব্রেরি এটা থাকতে হবে। আর ক্যান্টিন খাওয়া দাওয়ার ব্যবস্থা একাধিক থাকতে হবে, আদারওয়াইজ ওভারক্রাউডেড হবে। অনেকগুলো ফ্লোর, আপনি একাধিক ক্যান্টিন, স্ট্যান্ডার্ড ভালো হাইজেনিক আপনাকে থাকতে হবে, ক্যান্টিন ফ্যাসিলিটিস থাকতে হবে। তাছাড়া ক্লাসরুমগুলো আমি জানি না কীভাবে করেছেন, ক্লাসরুমগুলো আজকাল এডুকেশনের ক্লাসরুমের কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, আপনারা সেটা মাথায় রেখেছেন কিনা আমি জানি না। এখন ক্লাসরুমের ফরম্যাট কমপ্লিটলি ডিফারেন্ট, সুতরাং মাল্টিমিডিয়া সহ এই ফ্যাসিলিটিস যাতে ক্লাসরুমগুলোতে থাকে নিশ্চিত করতে হবে। কারণ যারা পাশ করে যাবে তারা কিন্তু মাল্টিমিডিয়া ওয়ার্ল্ডে যাচ্ছে, তারা আগের ওই ওয়ার্ল্ডে থাকতেছে না, এরা সব মাল্টিমিডিয়া ওয়ার্ল্ডে যাচ্ছে। ওদের ডাক্তারি পেশার মধ্যে আজকাল সব কিছু ইনক্লুডেড, ডাক্তাররা আগের মতো তো ডাক্তারি নাই, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং তাদের ট্রেনিংয়ের মধ্যে এগুলো থাকতে হবে, পাশ হয়ে যাতে তাদেরকে নতুনভাবে আবার এগুলো শিখতে না হয়। আর টাকা পয়সার ব্যাপার তো সবসময় একটা দাবি আপনাদের থাকে। এখন আপনারা মনে করছেন আমি অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার নিয়ে বসে আছি, একটা চেক লিখে দেবো আর টাকা চলে আসবে। বিষয়টা অত সহজ না, কারণ হচ্ছে আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের একটা টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন মানে 40,000 কোটি টাকা ইতিমধ্যে বাজেট থেকে চলে গেছে, 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক এখানে।
এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করেনি তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে আমরা এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বলছি 2 বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। সুতরাং এইখানে আমাদেরকে আপনাদের দাবি দেওয়া ঠিক আছে, আমার যতটুকু সম্ভব, যেহেতু আপনারা ভালো করছেন, কলেজ ভালো করছে, হসপিটাল ভালো করছে, তা আপনাদের হয়তো যৌক্তিকতা আছে কিছু আর্থিক সুবিধা পাওয়ার জন্য, সেটা আমি চেষ্টা করব। এমন বলতে পারবো না, চেষ্টা করব সহায়তা করার জন্য। যেহেতু আমি মনে করি হসপিটাল না, নার্সিং ইনস্টিটিউট খুবই আসতেছে, নার্সিং ইনস্টিটিউট প্রয়োজন। মেডিকেল, আপনারা কি মেডিকেল টেকনোলজিস্টদের জন্য কোন ইনস্টিটিউট করেছেন না করেন? হ্যাঁ, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য একটা ইনস্টিটিউট করা দরকার। বাংলাদেশে কিন্তু টেকনোলজিস্টের বড় সমস্যা, মেশিনারি পড়ে আছে, কোনো কাজে আসতেছে না। কোটি কোটি টাকার মেশিনারি আনছে সরকার, কোনো টেকনোলজিস্টের অভাবে আসতেছে না। আর টেকনোলজিস্ট বাংলাদেশে না, বিদেশে অনেক বড় ডিমান্ড, ওরা বাইরে গিয়েও কাজ করতে পারবে, সেটা চিন্তা করতে পারেন। আর সিট বাড়ানোর ব্যাপারে যেটা আপনারা বলেছেন, এটা কিন্তু আমি সিট বাড়ানোর ব্যাপারে একটু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সিট বাড়ানোর ব্যাপারে আপনার যদি 2-3টা বিষয় আছে। টিচার স্টুডেন্ট রেশিও, ফ্যাকাল্টি আপনার আছে কিনা, টিচার স্টুডেন্ট রেশিওতে কম্প্রোমাইজ করা যাবে না, ফ্যাকাল্টিতে কম্প্রোমাইজ করা যাবে না, আপনার ফ্যাসিলিটিতে কম্প্রোমাইজ করা যাবে না। এইগুলো যদি থাকে তাহলে সিট বাড়াতে অসুবিধা নেই। কিন্তু এইসব বাদ দিয়ে যদি আপনি সিট বাড়ান খালি ইনকামের জন্য, তখন কিন্তু আপনার কোয়ালিটি, আপনার মান কিন্তু নিচে থেকে নেমে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সিট বাড়ানোর ব্যাপারে, বাড়ানোর আগে ইউ হ্যাভ টু এনশিওর টিচার স্টুডেন্ট রেশিও ঠিক আছে, আপনার শিক্ষার মানে অতিরিক্ত ছাত্রের কারণে শিক্ষার্থীদের মধ্যে যে 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 ঘনত্ব, যে ইন্টারেকশনটা থাকা দরকার, সেটা কোনো সাফার করছে কিনা। তো সব কিছু মিলিয়ে যদি এগুলো ঠিক থাকে, তাহলে কিন্তু সিট বাড়াতে কোনো অসুবিধা নেই। এগুলো ঠিক রাখতে হবে এবং নিশ্চিতভাবে এইগুলো যদি ঠিক না থাকে আপনারা অপেক্ষা করেন, পরে করেন। কিন্তু শিক্ষার মান কমিয়ে দিয়ে আপনি সিট বাড়িয়ে ওই অর্থ আয়ের জন্য সেই কাজটা করলে কিন্তু আপনাদের রেটিংয়ে কিন্তু এফেক্টেড হয়ে যাবে ব্যাপারটা। আর যদি সেটা করতে পারেন, সিট বাড়ানোর বিষয়টা আমি দেখবো, কোনো অসুবিধা নাই। আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমি আনন্দিত, আমরা সবাই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ আমরা গড়তে চাইছি, সবাইকে নিয়ে, বিশেষ করে নতুন জেনারেশন যারা শিক্ষার্থী, তারাই বাংলাদেশের ফিউচার। যে স্বাস্থ্য খাতে যে আমরা বিনিয়োগটা বড়োভাবে করতে যাচ্ছি, এখানে তো আমাদের ভালো ভালো ডাক্তার দরকার, আমাদের নার্সের দরকার, আমাদের টেকনোলজিস্ট দরকার, আমাদের মেডিকেল ম্যানেজমেন্টের লোকজন দরকার। এখানে অনেকগুলো বিষয় আছে। তো সুতরাং সবগুলো সমানভাবে চলতে হবে এবং এগুলো তাহলে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার যেটা, সেটা আমরা সফলভাবে আমরা করতে চাই, সমাপ্ত করতে চাই, যাতে প্রতিটি মানুষের দ্বারে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেবা আমরা পৌঁছিয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।